সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ দুপুর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। অনলাইন বাংলা প্রথম পত্র ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সিলেবাসের প্রায় অংশগুলোই আলোচনা শেষ। এরপরও অনেকগুলো কবিতা এবং গদ্য নিয়ে একটু আলোচনা করতে বলেছ। তারই ফলশ্রুতিতে আজকে জীবন সঙ্গীত কবিতাটা আবার পুনঃ আলোচনা করব বলে আমি ঠিক করেছি, তোমাদের অনুরোধের কারণেই। এরপরেও অন্য কোনো বিষয় যদি থাকে বা অন্য কোনো কবিতা, গদ্য, কারণ গল্প, এগুলো যদি আলোচনা করার প্রয়োজন হয় অবশ্যই তোমরা জানাবে। তো আজকে যে জীবন সঙ্গীত কবিতাটা নিয়েছি, জীবন সঙ্গীত লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই যে বন্দ্যোপাধ্যায় বানানটা কিন্তু তোমরা অধিকাংশ সময় ভুল করো। এই বানানটা ঠিক করে নিবে। পরীক্ষায় যদি জ্ঞানমূলক প্রশ্নে আসে অবশ্যই ভুল লেখা যাবে না। তুমি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জানো কিন্তু ভুল লিখেছো, বানান ভুল করেছো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু নাম্বার দেওয়া হবে না। বানান ভুলের কারণে 1 নাম্বারটাই কাটা যাবে। সুতরাং কবির নামটা মনে রাখা, বানান সহ মনে রাখা খুবই জরুরি। আচ্ছা, এটা কিন্তু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মৌলিক কবিতা নয়। এটা তিনি হেনরি ওয়ার্ডসওয়ার্থের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে এ অফ লাইফ, এই কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি বাংলায় জীবন সঙ্গীত রচনা করেন। মনে রাখতে হবে এটা হলো কি হেনরি ওয়ার্ডসওয়ার্থ। লং ফ্লোর। তিনি একজন মার্কিন কবি। মার্কিন মানে বর্তমানে আমেরিকার কথা বলছে। তো এই যে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, ওনার কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে মার্কিন কবি, আমেরিকান কবি, ওনার কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই জীবন সঙ্গীত কবিতাটি লিখেন। জীবন সঙ্গীত বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, সঙ্গীত মানে তো গান। তাহলে জীবন সঙ্গীত জীবনের গান, কেমন? জীবনের গান। আর এই যে ইসলাম অফ লাইফ, ইসলাম অর্থ হলো গিয়ে প্রার্থনা সঙ্গীত। তাহলে হেনরি ওয়ার্ডসওয়ার্থ তিনি লিখেছিলেন প্রার্থনা সঙ্গীত, কেমন? এটাকে জীবনের গান। জীবনের গান কেমন গান হবে? তাহলে জীবনের জয় গান, কেমন? আমরা যখন মাস্টার্স পরীক্ষা শেষ করলাম, কেমন? জীবনের আমাদের ভেতর থেকে যখন ছাত্রত্বের তকমা উঠে গেল, আমরা যখন আইডেন্টিটি ভুগছিলাম, কেমন? চাকরি নেই, এদিকে এতদিন যে ছাত্র ছিলাম সেই ছাত্রের তকমাও নাই, চাকরি পেতে হবে, জীবনের হাল ধরতে হবে, এবং বাংলাদেশের যে অবস্থা, তার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে আমাদের সাথে বা আমরা অনেকেই জীবন নিয়ে সন্দিহান হয়ে গিয়েছিলাম। জীবন কি হবে আগামী দিনে, আমরা কি চাকরি পাবো, বা এই জীবনে কি করলাম, এই রকম নানা রকমের হতাশা, দুর্দশা নিয়ে আমরা জীবনটাকে একদম দুর্বিষহ করে তুলেছিলাম। অনেকে চাকরি পাচ্ছে না, পড়ালেখা হচ্ছে না, পারিবারিক সমস্যা, পরিবারকে সাহায্য করা প্রয়োজন, নিজের অবস্থান থেকে নানা রকম সমস্যার কারণে আমরা
একটু নিজেকে নিস্তেজ করে ফেলছিলাম, হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। হ্যাঁ, তো এই যে জীবনের একটা পর্যায়ে এসে জীবনটাকে হতাশাগ্রস্ত করা, জীবনের অর্থ খুঁজে না পাওয়া, জীবনটাকে দুর্বিষহ করে ফেলা, এখান থেকেই কবি উত্তরণের জন্য এই যে জীবনের গান অর্থাৎ জীবনের জয়গান গেয়েছেন। একটা নতুন কর্মচাঞ্চল্য, উদ্দীপনা তৈরি করার জন্যই মূলত এই কবিতাটি লিখেছেন। আচ্ছা, আজকে আমরা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটু পরিচয়টা জেনে নেই। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মটা দেখি। জন্ম 17 এপ্রিল 1838। 17 এপ্রিল 1838 জন্মস্থান হুগলি জেলার গুলিটা রাজবল্লভ। হুগলি জেলায় গুলিটা রাজবল্লভ গ্রাম। তাহলে মনে রাখা একটু সহজ হবে, গুলিটা গ্রাম। গুলিটা মানে বন্দুকের গুলির কথাও মনে রাখতে পারো। তাহলে গুলিটা গ্রাম, গুলিটা রাজবল্লভ গ্রাম। এটা কিন্তু অবিভক্ত বাংলা, অর্থাৎ তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছেন। তাহলে হুগলি জেলা আরও কেউ জন্মগ্রহণ করেছেন। কাজী নজরুল ইসলামও কিন্তু হুগলি জেলার 24 পরগনায় জন্মগ্রহণ করেছেন। তার মানে হুগলি জেলাটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। আর গুলিটা রাজবল্লভ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। জন্মস্থান। আচ্ছা, এরপরে আমরা দেখি পিতা কৈলাস বন্দ্যোপাধ্যায়। কৈলাস বন্দ্যোপাধ্যায়, কৈলাস, আচ্ছা একটু কৈলাস চন্দ্র। কৈলাস কিন্তু একটা পাহাড়ের নাম আছে, পাহাড়, কৈলাস পাহাড়। কারণ এটা কিন্তু মহাভারতে বা রামায়ণ যখন পড়বে তখন এর বর্ণনা পাবে তোমরা। কৈলাস পাহাড়ের বিখ্যাত এবং ঐতিহাসিকভাবে বিখ্যাত একটি পাহাড়। আচ্ছা, তো পিতা কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি কার পিতা? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে হেমচন্দ্র, পিতার নামেও চন্দ্র আছে, কৈলাস চন্দ্র। আচ্ছা, এরপরে আমরা দেখি শিক্ষাগত যোগ্যতা, বা আমরা এটাকে লিখতে পারি প্রাতিষ্ঠানিক শিক্ষা তিনি যেভাবে অর্জন করেছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা মানে তিনি যে সকল প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন। কলকাতার খিদিরপুর বাংলা কলেজে তিনি লেখাপড়া করেছেন। কলকাতা খিদিরপুর বাংলা কলেজ, বাংলা স্কুল, খিদিরপুর বাংলা স্কুলে তিনি লেখাপড়া করেন। এই স্কুলে যখন তিনি লেখাপড়া করছেন তখন তিনি আর্থিক সংকটে পড়েন, অর্থাৎ অর্থের সমস্যা দাঁড়ায়। খাওয়া পড়া বা লেখাপড়া খরচ চালানো তার পক্ষে সম্ভব হয়নি, যার কারণে তিনি লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হন। এরপরে তিনি পড়ালেখা করেন কলকাতা হিন্দু কলকাতা হিন্দু কলেজে সিনিয়র স্কুল পরীক্ষা দেন। সিনিয়র স্কুল মানে বর্তমানে আমরা যেটাকে HSC বলছি, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। হ্যাঁ, এটা এখান থেকে কলকাতা হিন্দু কলেজ থেকে তিনি HSC পাশ করেন, হায়ার স্কুল সেকেন্ডারি। এটাকে আরও কিছু তোমরা আগের পাবে, এন্টার্স পাস, প্রবেশিকা পাস। এন্টার্স এবং প্রবেশিকা একই। বর্তমানে যেটাকে আমরা কি বলি, HSC যেটাকে বলি, সেটাকে পূর্বে বলা হতো প্রবেশিকা, ইংরেজিতে বলা হতো এন্টার্স।
এন্টার্স, কেমন? তাহলে প্রবেশিকা এই এসএসসি, প্রবেশিকা, এন্টার্স এগুলো সমর্থক একই রকমের। আর এরপরে দেখি আমরা তিনি উচ্চ সিনিয়র স্কুল পরীক্ষা দিয়েছিলেন কোথা থেকে? কলকাতা হিন্দু কলেজ থেকে সিনিয়র স্কুল পরীক্ষা দিয়েছিলেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক অর্জন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সালে তিনি কি করেন? স্নাতক, যাকে বর্তমানে কি বলা হয়? অনার্স বলা হয়। অনার্সে তিনি ডিগ্রি অর্জন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। হ্যাঁ, তার জীবনে কিন্তু একজন ব্যক্তির খুব অবদান রয়েছে, যার অবদান স্বীকার না করলেই নয়। তিনি হলেন গিয়ে হিন্দু কলেজের প্রফেসর প্রসন্ন কুমার, যার তত্ত্বাবধানে তিনি ইংরেজি শিখেছিলেন। আবার তার বন্ধ হয়ে যাওয়া, আর্থিক সমস্যার কারণে বন্ধ হয়ে যাওয়া লেখাপড়া তিনি আবার যার অনুপ্রেরণায় শুরু করেছিলেন, তিনি প্রসন্ন কুমার কলকাতা হিন্দু কলেজের অধ্যক্ষের অনুপ্রেরণায় তিনি শুরু করেছিলেন। এরপরে আমরা দেখব তার কর্মজীবন দেখব। কর্মজীবন বা পেশাও বলতে পারি আমরা, পেশা। তিনি কিন্তু বিভিন্ন পেশায় কাজ করেছেন। কারণ আমরা যদি দেখি, তিনি সরকারি চাকরিজীবী ছিলেন। সরকারি লিখতে আমরা রসিকার ব্যবহার করব, দিগিকার ব্যবহার করব না। সরকারি চাকুরি, জিবিতে আমরা কি দিব? প্রত্যেকটা জিবি শব্দে দিগিকার হবে। সরকারি চাকরিজীবী ছিলেন, স্কুলে শিক্ষকতা করেছেন, শিক্ষক ছিলেন। এরপরে আমরা দেখব তিনি আইন ব্যবসা, তিনি সর্বশেষ আইন ব্যবসার সাথেও জড়িত ছিলেন। আইন ব্যবসা অর্থাৎ ওকালতি করেছিলেন, উকিল হয়েছিলেন, কেমন? তাহলে তার পেশা যদি দেখি আমরা, সরকারি চাকরিজীবী, স্কুলের শিক্ষক, আইন পেশা, এরকম না 3টা পেশার সাথে তিনি নিজেকে জড়িত করেছিলেন। তো এই ছিল তার কর্মজীবন। এরপরে আমরা দেখব তার সাহিত্যিক জীবন। বাংলা সাহিত্যে তার অবস্থান বা সাহিত্যিক জীবন। বাংলা সাহিত্যে অবস্থান, বাংলা সাহিত্যে তার অবস্থান। তার কিন্তু সমসাময়িক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। কারণ বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের পরে কবিতায় যিনি সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছিলেন, তিনি হলেন গিয়ে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি মাইকেল মধুসূদন দত্তের পরে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছিলেন। আচ্ছা, এরপরে আমরা দেখব কাব্যগ্রন্থ। তার রচিত কাব্যগ্রন্থগুলো কি কি? তার রচিত কাব্যগ্রন্থগুলো আমরা দেখি। ছায়াময়ী, আশা কানন, ছায়াময়ী, আশা কানন, আশা কানন, আশার বাগান আর কি, কানন মানে বাগান। আশা কানন, বীরবাহু, চিন্তা তরঙ্গিনী, বীরবাহু, চিন্তা তরঙ্গিনী, চিন্তা তরঙ্গিনী। আচ্ছা, তরঙ্গী নয় দিঘিকা, তরঙ্গিনী। কেমন? তাহলে ছায়াময়ী, আশা কানন, বীরবাহু,
চিন্তা তরঙ্গিনী, তোমরা কিন্তু কিছুদিন আগে হিন্দি একটা মুভিও দেখছো মনে হয়, বীর বাহু জাতীয় কোনো একটা তামিল মুভিও দেখেছো। আচ্ছা, তাহলে ছায়াময়া আশা কারণ বীরবাহু চিন্তা তরঙ্গিনী, এটা নিয়ে তোমরা একটু মনে রাখার জন্য টেকনিক অবলম্বন করতে পারো। ছায়ামণি আশা কাননে গিয়ে চিন্তা তরঙ্গিনীর সাথে মিলে বীরবাহুকে খুঁজে বের করেছিল, এরকম নিজেরাও বাক্য তৈরি করে এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে পারো। তাহলে কাব্যগ্রন্থ ছায়াময়ী আশা কানন বীরবাহু চিন্তা তরঙ্গিনী, তিনি কিন্তু একটি মহাকাব্য রচনা করেছিলেন। মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তর কিন্তু মহাকাব্য, সার্থক মহাকাব্য, যেটা কি মেঘনাদ বধ। আর এটা মহাকাব্য তিনি যেটা রচনা করেছিলেন বিত্র সংহার। এছাড়াও মহাশ্মশান কায়কোবাদের আরও অনেক বাংলা সাহিত্যে আরও অনেক মহাকাব্য আছে, কিন্তু সার্থক মহাকাব্য যদি বলা হয় তাহলে মাইকেল মধুসূদনের মেঘনাদ বধটা হলো গিয়ে সার্থক মহাকাব্য। এগুলো সার্থক মহাকাব্য নয়, কারণ বৈশিষ্ট্যগতভাবে একটা মহাকাব্য হওয়ার জন্য যে বৈশিষ্ট্য বা গুণগত মান থাকা প্রয়োজন, এগুলোতে কিছু কম ছিল। আচ্ছা, বিত্র সংহার, এটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি রচনা করেছিলেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি রচনা করেছিলেন বিত্র সংহার মহাশ্মশান। এটা কিন্তু প্রায়শই পরীক্ষায় আসে যে বিত্র সংহার মহাকাব্যটি কার রচনা, বা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যের নাম কি, তখন আমরা বলবো বিত্র সংহার। আর বিত্র সংহার মহাকাব্যটি কে রচনা করেন, তখন আমরা বলবো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপরে আমরা সর্বশেষ যে তথ্যটা জানব হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, তার জীবনাবসান বা মৃত্যু। জীবনাবসান বা মৃত্যু সেটা 24 মে 1903। এই সালটা কিন্তু মনে রাখবে, 24 মে 1903। কেন মনে রাখবে? কারণ আমি দেখাচ্ছি এখানে আরও দুইজন বিখ্যাত ব্যক্তি 1903-এ জন্মগ্রহণ করেছেন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেছেন, কিন্তু এই সময়ে বাংলা সাহিত্যে দুইজন উজ্জ্বল নক্ষত্র জন্মগ্রহণ করেছে। এক মোতাহের হোসেন চৌধুরী, কাজী মোতাহের হোসেন চৌধুরী, কাজী মোতাহের হোসেন চৌধুরী, যে আর প্রবন্ধ আমরা পড়ে থাকি, প্রবন্ধ রচনায়, মননশীল রচনায় যিনি বিখ্যাত। হ্যাঁ, কাজী মোতাহের হোসেন চৌধুরী তিনি জন্মগ্রহণ করেছেন। এরপরে জসিম উদ্দিন জন্মগ্রহণ করেছেন, পল্লীকবি জসিম উদ্দিন। হ্যাঁ, জন্মগ্রহণ করেছেন এই 1903 সালে। জসিম উদ্দিন যে মারা গেছেন 76-এ, মোতাহের হোসেন চৌধুরী মারা গিয়েছেন 56-তে। তো এই যে তথ্যগুলো একটু মনে রাখা প্রয়োজন। তো এখানে আমরা এই একই সাথে তিনটা তথ্য একটু মনে রাখবো, যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 24 মে 1903 মৃত্যুবরণ করেন, আর বাকি দুইজন জন্মগ্রহণ করেন। এই দুইজনও কিন্তু বিখ্যাত ব্যক্তিত্ব, কাজী মোতাহের হোসেন চৌধুরী এবং জসিম উদ্দিন, পল্লীকবি জসিম উদ্দিন 1903-এ জন্মগ্রহণ করেন। তো এই ছিল কবিতার একটা কবি পরিচিতি নিয়ে একটু আলোচনা। আজকে আমরা কবিতার কিছু অংশ আলোচনা করার চেষ্টা করব। তোমরা বই নিতে পারো, সামনে বইটা দেখতে পারো। এই যে জীবন সঙ্গীত আমি কি বলেছি, জীবনের গান। এই যে জীবনের গান, কিসের গান? জীবনের গান তো ঠিক আছে, কারণ এটা কি ধরনের কবিতা? তাহলে এটা হলো কি নীতি কথামূলক কবিতা, যদিও এটা গীতি কবিতা। হ্যাঁ, কিন্তু এটা হলো গিয়ে নীতি কবিতা, গীতি কবিতা ও নীতি কবিতা। এখন নীতি কবিতা কি? কারণ নীতি কবিতা আমরা কাকে বলবো? নীতি কবিতা হলো গিয়ে এখানে আমরা জীবনের আদর্শ দেখতে পাবো, জীবনের
আদর্শ সম্পর্কিত নীতিবাক্য পাবো আমরা। জীবনের আদর্শ সম্পর্কিত নীতিবাক্য আছে। এরপরে দেখব আমরা হিতোপদেশ। হ্যাঁ, হিতোপদেশ মানে হিতোপদেশ, পরের কল্যাণ কিভাবে সাধিত হবে, পরের কিভাবে আমরা কল্যাণ সাধন করব, পরের মঙ্গল কামনা করব কিভাবে, সেইটা পাবো আমরা। এটাকে বলা হয় হিত। হিত মানে পরের উপকার। উপদেশ, কিভাবে পরের উপকার করা যায়, দেশের মঙ্গল করা যায়, দশের মঙ্গল করা যায়, তার একটা ধারণা আমরা, উপদেশ আমরা একটা দিক নির্দেশনা, পথ নির্দেশনা পাবো এই কবিতায়। তাহলে এটা একটি নীতি কবিতা। এই কবিতায় আমরা জীবনের আদর্শ সম্পর্কিত নীতিবাক্য পাবো, হিতোপদেশ পাবো, যেগুলো আমাদের জীবনকে পূর্ণতা দান করতে সহায়ক হবে। আচ্ছা, এটাকে তো বললামই, আমি আগে একবার বলেছি, এটা কিন্তু প্রার্থনা সঙ্গীত থেকে কি করেছেন, অনুবাদ করে গীতি কবিতায় পরিণত করা হয়েছে। এরপর আসা আমরা কবিতাটা একটু দেখি। কবিতাটা যাওয়ার আগে একটা ছোট্ট গল্প বলি, আমার সাথে অনেকটা রিলেটেড। এটা আমার জীবনের গল্পও বলা যেতে পারে। আমি কিন্তু অলস প্রকৃতির একজন মানুষ। হ্যাঁ, নিজে তো কিছু কাজ করি না, ঢিমে তালে চলি এবং জীবন নিয়ে কিন্তু অনেক ভাবি, কিন্তু ভাবতে থাকি, কিন্তু কি করি না, কাজে পরিণত করি না। এই যে সমাজের এরকম একটা শ্রেণী আছে যারা কর্মী নয়, শুধুমাত্র ভাবে, এবং কি হবে কি না হবে এই ভাবনা ভাবতে ভাবতেই তাদের সময়টা চলে যায়, তারা কাজটা শুরু করে না। এই একটা শ্রেণী যারা মাঠে না গিয়ে, জীবনে সংগ্রামে না দাঁড়িয়ে তারা ভেবে সময়টা অপচয় করে। কারণ এরা এক সময় কি হয়, সমাজ দেশ সব কিছু থেকে নিজেদেরকে গুটিয়ে একটা সংকীর্ণ মনে পরিণত হয়, হতাশাগ্রস্ত হয়ে যায়, এর আশা থাকে না তাদের জীবনে আর। কারণ এইরকম জীবনে তারা কিন্তু ভুল সিদ্ধান্ত নেয় এবং জীবনকে তার নিজের যে ক্ষতি করে, সমাজ এবং জাতির জন্য সে নিজেকে একটা বোঝায় পরিণত করে। তো এই ধরনের যারা আছে তাদেরকে কবি বলছেন, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন, দ্বারাপুত্র পরিবার তুমি কার কে তোমার, বলে জীব করোনা ক্রন্দন। আচ্ছা, তাহলে বলো না কাতর স্বরে, কাতর শব্দটাকে আমরা একটু দেখি। আচ্ছা, কাতর হলো গিয়ে দুঃখ পীড়িত বা বিষাদে ভারাক্রান্ত, কাতর স্বর, কাতর, দুঃখ পীড়িত, দুঃখ পীড়িত বা বিষাদে ভারাক্রান্ত। যেমন দুঃখ পীড়িত, কিছু কিছু মানুষ দুঃখ বিলাসী, এরা নিজেকে দুঃখী দুঃখী ভাবতেই পছন্দ করে। হ্যাঁ, তারা সমাজ সংসার সব কিছু ছিন্ন করে নিজেকে সংকীর্ণ করে দুঃখী দুঃখী একটা ভাব নিয়ে থাকে। দেশ সমাজ জাতির প্রতি তাদের যেন কোনো দায়বদ্ধতা নেই, তারা সমাজচ্যুত, তারা যেন সমাজ বিচ্ছিন্ন কোনো মানুষ। তো তারা কি করে, দুঃখ পীড়িত, দুঃখী, বিষাদে ভারাক্রান্ত, যেমন হতাশাগ্রস্ত, এদেরকে বলছে বৃথা জন্ম এ সংসারে। আচ্ছা, স্বর মানে তো বুঝো যে কাতর স্বর, মানে কাতর কণ্ঠে বলতে নিষেধ করছে। কি বলছে, বৃথা জন্ম এ সংসারে। সংসার, এই কবিতায় সংসার কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। সংসার, প্রথমে যে সংসারটা দেখতে পাবো সেই সংসারটা পৃথিবী অর্থে ব্যবহার হয়েছে। পৃথিবী কেমন, ধরা, ধরিত্রী, আরও সমর্থক শব্দ হয় পৃথিবীর। তাহলে সংসার এখানে কি হচ্ছে, পৃথিবী অর্থে ব্যবহার হয়েছে। আবার আরেকটা সংসার হলো গিয়ে পরিবার। তাহলে এই সংসার, পৃথিবী, সংসার, পরিবার, এরপরে আমরা আবার সংসারের দেখা পাবো শব্দে, সেটা পরিবার অর্থে ব্যবহার হয়েছে। আচ্ছা, তাহলে কাতর স্বরে মানে দুঃখ পীড়িত, বিষাদে ভারাক্রান্ত, হতাশাগ্রস্ত হয়ে বলো না, কি বলো না, বলো না কাতর সাথে বৃথা জন্ম এ সংসারে। আমাদের এই যে পৃথিবীতে আসা, এটা একটা বৃথা। এই চিন্তা চেতনা আসলে কাদের আসবে, যারা কর্মবিমুখ, যারা শ্রম বিমুখ,
যারা ভয় পায়, কেমন এই হতাশাগ্রস্ত দুর্দশাগ্রস্ত জীবনের সম্মুখে এসে যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না, তারাই এই ধরনের বাক্য বলে যে আমাদের জীবনটা বৃথা, এই জীবনটা নিয়ে কি হবে, কেমন এরকম নানা হতাশা ব্যঞ্জক ভাষা তারা ব্যবহার করে। বলছে এ জীবন নিশার স্বপন, নিশা মানে রাত, নিশা অর্থাৎ রাত, রাত্রি, নিশার স্বপন মানে স্বপ্ন। এখন সাধারণত আমরা রাতে স্বপ্ন দেখি, অধিকাংশ স্বপ্নগুলোই কি হয়, অধিকাংশ স্বপ্নগুলোই স্বল্প সময়ের এবং অনেকটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আমরা এই স্বপ্নগুলো দেখি। তো এখানে বলছে এই যে নিশার স্বপন নিছক স্বপ্ন নয়, আমাদের জীবনটা স্বপ্ন দেখিয়ে কাটিয়ে দেওয়ার মতো নয়। এখানে কিন্তু আমরা এপিজে আব্দুল কালামের উক্তিটা মনে করতে পারি, ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখি সেটা স্বপ্ন নয়, স্বপ্ন যেটা আমাদেরকে ঘুমোতে দেয় না। কেমন তাহলে জীবনের যে লক্ষ্যটা আমাদেরকে সামনে এগিয়ে চলতে সাহায্য করে, আমাদের গন্তব্যে পৌঁছতে সাহায্য করে, সেটাই হলো গিয়ে স্বপ্ন। কিন্তু আমরা কিছু স্বপ্ন দেখি, কেমন যেটা আমরা ঘুমেই শেষ, এর স্থায়িত্ব এর প্রকাশ জীবনে হয় না। কেমন তাহলে নিছক স্বপ্ন নয়, মিথ্যা বা অসার ভাবনা নয়। এই যে কবি এখানে নিশার স্বপন বলতে বলছেন মিথ্যা বা নিছক ভাবনা, অসার ভাবনার, মিথ্যা বা অসার ভাবনার, মিথ্যা বা অসার ভাবনার সময় নয় এটা জীবনটা। কেমন জীবনটা আসলে কি, জীবনটা কর্মময় এবং এই পৃথিবীতে যারা টিকে আছে, গুণী জন যারা আছেন, তারা কিন্তু দেখা যাবে তাদের জীবনকে যদি আমরা জানতে চাই, উপলব্ধি করতে চাই, তাহলে দেখব যে তারা একটা কর্মময় জীবন লাভ করেছিলেন, কর্মময় জীবন কাটিয়েছিলেন, যার ফলশ্রুতিতেই আজকে কিন্তু এই পর্যায়ে এসে শত শত বছর আগে চলে যাওয়া মানুষদেরকে আমরা স্মরণ করছি। কারণ তার কর্মময় জীবনের কারণে। অ্যারিস্টটল থেকে শুরু করে ধর্মীয় গুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আমরা রামকৃষ্ণ যাদের নামই নেই না কেন, কারণ তারা কিন্তু তাদের কর্মগুণেই কিন্তু আজকে সমাজে প্রতিষ্ঠিত, আজকে সমাজে সহস্র বছর পরেও তারা আমাদের কাছে জীবিত হয়ে আছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলতে পারি এরকম। হ্যাঁ, তারপরে দেখো দ্বারা পুত্র পরিবার, দ্বারা শব্দের অর্থ স্ত্রী, দ্বারা পুত্র পরিবার, দ্বারা শব্দের অর্থ স্ত্রী। তাহলে দ্বারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার, দ্বারা মানে কি বলছি, দ্বারা মানে হলো গিয়ে স্ত্রী, দ্বারা মানে কি স্ত্রী। আবার এটা যদি এভাবে লিখি দয় বা আকার রয়কারা, দ্বারা, হ্যাঁ এটা উচ্চারণ হবে কি দ্বারা, আমার দ্বারা এ কাজ হবে না মানে আমাকে দিয়ে, আমার দ্বারা মানে আমাকে দিয়ে এ কাজ হবে না, কিন্তু এই দ্বারা মানে স্ত্রী। অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে আসে দ্বারা শব্দের অর্থ কি, কারণ দ্বারা শব্দের অর্থ স্ত্রী। তাহলে দ্বারা পুত্র পরিবার কে তোমার তুমি কার, হ্যাঁ বলে জীব করোনা ক্রন্দন। আর কি তোমরা সম্ভবত তোমাদের দশম শ্রেণীর বইতেই একটা গল্প আছে, এক লোক সমাজে থাকবে না, ঝগড়াঝাটি করে সে কি করে সমাজ ছেড়ে চলে যাবে, এখানে ঝগড়াঝাটি হইচই মারামারি তার এগুলো ভাল লাগে না। সে কি করলো, অন্যত্র গিয়ে বনে গিয়ে একটা ঘর তৈরি করলো, সেখানে কি করলো ইঁদুর হলো, সেই ইঁদুরকে মারার জন্য আবার একটা বিলাই নিয়ে আসলো, বিলাইকে দুধ খাওয়ানোর জন্য আবার একটা গরু নিয়ে আসলো, গরুকে পালার জন্য আবার কি করলো একজনকে গোয়ালা নিয়ে আসলো, গোয়ালাকে রান্না বান্না করার জন্য নিজের করার জন্য আবার একটা বিয়ে করলো, সেখানেই একটা কি তৈরি হয়ে গেল, একটা সমাজ তৈরি হলো, নতুন একটা পরিবার তৈরি হলো। কেমন তাহলে মানুষ আসলে সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ আসলে বেঁচে থাকতে পারে না, টিকে থাকতে পারে না, এটা সম্ভব না। তো এই যে এই পৃথিবীতে কে তোমার তুমি কার, এইটা হলো বৈরাগ্যতা। এই পৃথিবী বৈরাগ্যদের স্থান নেই, কিন্তু যারা সন্ন্যাসী হয়েছে, যারা বৈরাগ্য ধারণ করেছে, তারা দেখো কালের বিবর্তনে কিন্তু হারিয়ে গেছে, তাদেরকে কিন্তু আর স্মরণ করছে না কেউ, তারা কিন্তু এই সমাজের আর কেউ হয়ে থাকছে না। কেমন তাহলে এই পৃথিবীতে আমাদেরকে থাকতে হবে সমাজের মানুষ হয়ে, সমাজের একজন ব্যক্তি হয়ে, পরিবারের একজন কর্ণধার হয়ে, সমাজের একজন ব্যক্তি হয়েই আমাদেরকে কি করতে হবে, থাকতে হবে। কেমন বলে জীব করোনা ক্রন্দন, এই পৃথিবীতে আমার কেউ নাই, কেমন এই যে ঘর সংসার যার জন্য আমি এত কিছু করছি, এগুলো তো আমার কিছুই না। এই যে এই চিন্তা ভাবনা মানুষকে কি করে ফেলতে পারে, কর্মবিমুখ করে ফেলতে পারে, মানুষকে আরও দুর্দশাগ্রস্ত, আরও হতাশাগ্রস্ত, জাতিকে আরও পেছনে নিয়ে যেতে পারে। হ্যাঁ, তো
এইগুলো বলে আমরা ক্রন্দন মানে কান্না করার কোনো দরকার নেই, উচিত না। এরপরে দেখো মানব জনম সার এমন পাবে না আর। মানব জনম সার, এই যে মানব জনম সার, সার সার শব্দটারও কিন্তু দুটি অর্থ হয়। সার মানে আমরা জমিতে যেই সার দেই সেই সারের কথা বলা হচ্ছে এটা উর্বরতা বাড়ায়, কেমন? কিন্তু এখানে যে সারের কথা বলা হয়েছে এটা জীবনকে মূল্যবান বলা হয়েছে, জীবনটা মূল্যবান। মানব জনম সার অর্থাৎ মানব জীবনটা অনেক মূল্যবান, কেমন? এই জীবনের মতো অন্য কোনো জীবন আর লাভ করা যাবে না, কেমন? এমন পাবে না। বাহ্য দৃশ্যে ভুলো না রে মন। বাহ্য দৃশ্যে মানে, বাহ্য মানে বাহিরের দৃশ্য, চাকচিক্য। আমরা কি করি, এই যে বর্তমান সময়ে আমরা মানুষের বাইরের চাকচিক্য দেখে কি করি, নিজেকে আরও গুটিয়ে ফেলি, আরও হতাশাগ্রস্ত হই। ওর এটা আছে, আমার এটা নেই, এরকম নানা জটিলতা তৈরি করে ফেলি, জীবনটাকে আরও বিষাদময় করে ফেলি, কেমন? তাহলে অন্য কে কী করলো সেটা না, আমি আমার কর্ম করে যাব এবং আমি আমার লক্ষ্যটাকে কি করব, অর্জন করব, কেমন? বাহ্য দৃশ্যে ভুলো না রে মন, করযত্ন হবে যায়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব করো আকিঞ্চন, কেমন? তাহলে কি করতে হবে, যত্ন করতে হবে, কর্ম করতে হবে, তাহলেই তুমি কি করতে পারবে জীবনে। যে জীবাত্মা অনিত্য নয়, অর্থাৎ জীবের আত্মা মানে এখানে জীব বলতে কিন্তু মানুষের কথাই বলছে, যে মানুষের প্রাণ কিন্তু ক্ষণস্থায়ী, এটা কিন্তু অধিক সময় না। আমরা বেঁচে থাকলে কয় বছর বেঁচে থাকবো? 60, 70, 80, 100 বছর। এই যে 2020 সাল, এখন আমরা পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছি, কিন্তু যখন আমরা 2120-এ হবে তো আরও 100 বছর পরে আমরা কে কোথায় তা বলা মুশকিল, কেমন? তো সেই ক্ষেত্রে এই যে সংক্ষিপ্ত এই জীবনটাকে কিভাবে কর্মময় করে তোলা যায় সেই চিন্তাই করা উচিত। কিভাবে করব আমরা? ওহে জীব করো আকিঞ্চন। আকিঞ্চন মানে কি, চেষ্টা করা, হ্যাঁ, অধ্যবসায়ী হয়া। তাহলে চেষ্টা করেই আমরা কি করতে পারি, আমাদের এই জীবনটাকে আরও অধিক মূল্যবান করতে পারি। তো আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আমরা কবিতার বাকি অংশ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।